আলী লারিজানির হত্যাকাণ্ড কেন এত তাৎপর্যপূর্ণ? গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ায় ইরানের ভেতরের নিরাপত্তা কতটা দুর্বল হবে? আলী শামখানির মৃত্যু কি ইরানের নিরাপত্তা নীতিতে বড় শূন্যতা তৈরি করবে? ইরানের কমান্ড কাঠামো কি এখন অস্থিরতার মুখে? শীর্ষ নেতাদের একের পর এক মৃত্যু কি ইরানকে দুর্বল করছে নাকি আরও প্রতিশোধ পরায়ণ করে তুলছে? আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের ক্ষমতার কেন্দ্রভাগে একের পর এক বড় ধাক্কা লেগেছে। হামলার লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা জ্বালানি অবকাঠামো ছিল না, বরং দেশটির শীর্ষ রাজনৈতিক, নিরাপত্তা, গোয়েন্দা এবং সামরিক নেতৃত্বও সরাসরি টার্গেট হয়েছে। ফলে এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রের লড়াই নয়, ইরানের রাষ্ট্রীয় কাঠামোর মাথা কেটে দুর্বল করে দেওয়ার এক সুস্পষ্ট প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। সর্বোচ্চ আঘাত খামেনির মৃত্যু। সবচেয়ে বড় এবং প্রতীকী আঘাত ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি শুধু রাষ্ট্রপ্রধান সুলভ কোনো আনুষ্ঠানিক নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের পুরো রাজনৈতিক ধর্মীয় ব্যবস্থার কেন্দ্রীয় স্তম্ভ। তার হাত দিয়ে ইরানের নিরাপত্তা নীতি, বৈদেশিক অবস্থান, সামরিক দিক নির্দেশনা এবং পশ্চিম বিরোধী রাজনৈতিক ভাষ্য এক ধরনের স্থায়ী রূপ পেয়েছিল। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের কঠোর অবস্থান তাকে শুধু ইরানের ভেতরেই নয়, পুরো অঞ্চলে একটি প্রতীকী মুখে পরিণত করেছিল। 28 ফেব্রুয়ারি তার কম্পাউন্ডে হামলায় তার মৃত্যু সেই অর্থে শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি ইরানের ইসলামিক রিপাবলিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ ভেঙে পড়ার ঘটনা। খামেনির মৃত্যুর আগে তার শেষ দিকের জনসম্মুখের বক্তব্যগুলোও এখন নতুন তাৎপর্য পাচ্ছে। তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। এই অবস্থান তার দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন, যেখানে প্রতিরোধ, আত্মত্যাগ এবং বাহ্যিক চাপের সামনে অনমনীয়তা রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবে তুলে ধরা হয়। ফলে তার মৃত্যু যেমন ক্ষমতার শূন্যতা তৈরি করেছে, তেমনই তার ভাষ্য এখন ইরানের যুদ্ধকালীন প্রচারেও আরও জোরালোভাবে ব্যবহার হতে পারে। কৌশলগত কেন্দ্রের ক্ষতি। আলী লারিজানি। ইরানের শীর্ষ নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণী বৃত্তেও বড় আঘাত এসেছে আলী লারিজানির মৃত্যুর মধ্য দিয়ে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে লারিজানি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কেবল নিরাপত্তা নয়, কূটনীতি, নিউক্লিয়ার আলোচনা এবং ক্ষমতার ভেতরের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ছিলেন। 17 মার্চ পারদিস এলাকায় এক হামলায় তিনি নিহত হন বলে ইরানি গণমাধ্যম জানায়। তার সঙ্গে তার ছেলে এবং এক ডেপুটিও মারা যান। এই তথ্যই হামলার প্রকৃতি সম্পর্কে একটি বার্তা দেয়। এটি ছিল কেবল একটি সামরিক টার্গেটেড স্ট্রাইক নয়, বরং পরিবার ও ঘনিষ্ঠ সহচর সহ সম্পূর্ণ প্রভাবলয়কে আঘাত করার মতো একটি হামলা। লারিজানি বহু বছর ধরে ইরানের ক্ষমতা কাঠামোর পরিচিত মুখ। তিনি রেভলিউশনারি গার্ডে কাজ করেছেন, নিউক্লিয়ার আলোচনায় ভূমিকা রেখেছেন, রাশিয়া সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও বিবেচিত হয়েছেন। ফলে তার মৃত্যু এমন এক সময় এলো যখন ইরানকে একই সঙ্গে যুদ্ধ, কূটনৈতিক চাপ, জ্বালানি অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ ক্ষমতার পুনর্বিন্যাস সামাল দিতে হচ্ছে। গোয়েন্দা কাঠামোয় ধাক্কা। ইসমাইল খতিব। গোয়েন্দা কাঠামোতেও বড় ধাক্কা লাগে ইসমাইল খতিবের মৃত্যুর পর। 18 মার্চ ইসরায়েলি হামলায় নিহত হওয়া খতিব ইরানের গোয়েন্দা মন্ত্রী ছিলেন। তিনি শুধু প্রশাসনিক অর্থে গোয়েন্দা প্রধান ছিলেন না, বরং তিনি ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা, নজরদারি, বিরোধী দমন এবং সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রণের এক কেন্দ্রীয় মুখ। খামেনির দপ্তরে কাজ করার অভিজ্ঞতা এবং পরে গোয়েন্দা কাঠামোর নেতৃত্ব পাওয়ার কারণে তিনি ক্ষমতার এমন এক স্তরে পৌঁছেছিলেন যেখানে রাজনৈতিক আনুগত্য ও নিরাপত্তা সক্ষমতা দুই জরুরি ছিল। তার মৃত্যু ইরানের জন্য বিশেষভাবে উদ্বেগের, কারণ যুদ্ধের সময় রাষ্ট্রের প্রথম প্রয়োজন হয় তথ্য, নজরদারি এবং অনুপ্রবেশ ঠেকানোর সক্ষমতা। ঠিক সেই জায়গাতেই এখন ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। নিরাপত্তা নীতির আরেক স্তম্ভ। আলী শামখানি। আলী শামখানির মৃত্যু ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা। তিনি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন এবং নিরাপত্তা ও নিউক্লিয়ার নীতি নির্ধারণে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শামখানি এমন একজন ব্যক্তি যিনি একদিকে কঠোর নিরাপত্তা রাষ্ট্রের প্রতিনিধি, অন্যদিকে আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রেও কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। সিরিয়া, উপসাগরীয় আরব দেশগুলো এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে সক্রিয় ছিলেন। 28 ফেব্রুয়ারি হামলায় তার মৃত্যু দেখিয়ে দেয় ইরানের নিরাপত্তা স্থাপত্যের নকশা তৈরি করা মানুষদেরও একে একে সরিয়ে দেওয়া হচ্ছে।
শাম খানের ক্ষেত্রে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি এর আগেও হামলার শিকার হয়েছিলেন এবং বেঁচে গিয়েছিলেন। ফলে তার শেষ পর্যন্ত নিহত হওয়া ইঙ্গিত দিচ্ছে যে তাকে লক্ষ্য করে অনুসরণমূলক বা পুনরাবৃত্তি অপারেশন চালানো হয়েছে। এটি ইরানের শত্রুদের গোয়েন্দা সক্ষমতা এবং সুনির্দিষ্ট টার্গেট বাছাইয়ের দক্ষতা নিয়েও নতুন প্রশ্ন তুলছে। আইআরজিসিতে অস্থিরতা, মোহাম্মদ পাকপুর। সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ পাকপুরের মৃত্যু। আইআরজিসি ইরানের সবচেয়ে প্রভাবশালী এবং আদর্শিক সামরিক বাহিনী, যা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতি, অর্থনীতি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং অভ্যন্তরীণ নিরাপত্তাতেও ব্যাপক প্রভাব রাখে। পাকপুর 28 ফেব্রুয়ারির হামলায় নিহত হন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তার আগের কমান্ডার হোসেন সালামি জুনের 12 দিনের যুদ্ধে নিহত হওয়ার পর তিনি এই দায়িত্ব নেন। অর্থাৎ আইআরজিসির শীর্ষ নেতৃত্ব খুব অল্প সময়ের মধ্যে একাধিকবার বদলে গেছে এবং প্রতিবারই কারণ ছিল প্রাণঘাতী হামলা। পাকপুরের মৃত্যু শুধু একজন জেনারেলের মৃত্যু নয়, এটি ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃত্বে অস্থিরতা তৈরি করেছে। আইআরজিসি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক মিত্র গোষ্ঠীর সমন্বয়, নৌ কার্যক্রম, অভ্যন্তরীণ দমন এবং আদর্শিক নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা রাখে। তাই এই বাহিনীর শীর্ষে বারবার প্রাণঘাতী আঘাত ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে দুর্বল করতে পারে। প্রতিরক্ষা পরিকল্পনায় শূন্যতা, আজিজ নাসিরজাদে। একই দিনের হামলায় নিহত হন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। পেশাগতভাবে বিমান বাহিনীর কর্মকর্তা হওয়ায় তার পরিচয় কেবল রাজনৈতিক নয়, সামরিক প্রযুক্তি, পরিকল্পনা এবং প্রতিরক্ষা প্রস্তুতির সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিল। তিনি প্রতিরক্ষা নীতির মুখপাত্রদের একজন ছিলেন এবং প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিতেন। যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে তার বক্তব্যগুলোতে বারবার উঠে এসেছে একটি বার্তা: ইরানকে আঘাত করা হলে অঞ্চল জুড়ে আমেরিকান ঘাঁটি ও স্বার্থও ঝুঁকিতে পড়বে। ফলে তার মৃত্যু শুধু নেতৃত্বের ক্ষতি নয়, এটি এমন এক ব্যক্তির অপসারণ যিনি সম্ভাব্য সংঘাত পরিকল্পনার কেন্দ্রে ছিলেন। সশস্ত্র বাহিনীর সমন্বয়ে ধাক্কা, আব্দুল রহিম মোসাভি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মোসাভির মৃত্যুও একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের বিভিন্ন সামরিক শাখার সমন্বয়কারী ছিলেন এবং প্রচলিত বাহিনীগুলোর তদারকি করতেন। আইআরজিসি যেমন আদর্শিক ও প্রভাবশালী শক্তি, তেমনি মোসাভির নেতৃত্বাধীন কাঠামো ইরানের নিয়মিত সেনাবাহিনীর কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। ফলে তার মৃত্যু সামরিক কমান্ড ব্যবস্থায় শূন্যতা তৈরি করে। তিনি প্রকাশ্যে বলেছিলেন, আগের অভিযানগুলো কেবল প্রতিরোধমূলক সতর্কবার্তা, সামনে আরও কঠিন শাস্তিমূলক অভিযান আসতে পারে। সে অবস্থান থেকে তার নিহত হওয়া সংঘাতের মনস্তাত্ত্বিক মাত্রাকেও বাড়িয়ে দিয়েছে। মোসাভি ইগল 44 নামের ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উন্মোচনের সঙ্গেও যুক্ত ছিলেন। এই ঘাঁটি ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, কারণ এটি দেখানোর চেষ্টা করে যে দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং আকাশ হামলা সহ্য করার মতো সক্ষমতা গড়ে তুলেছে। সেই ঘাঁটির সঙ্গে যুক্ত সামরিক নেতৃত্বকেও টার্গেট করা হয়েছে। এ থেকে বোঝা যায়, হামলার উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নয়, বরং ইরানের প্রতিরোধ প্রতীকগুলোকে একে একে ভেঙে দেওয়া। অতীতের ছায়া, কাশেম সোলাইমানি। এই তালিকায় কাশেম সোলাইমানির নাম আলাদা করে আসে, যদিও তিনি 2020 সালের 3 জানুয়ারি আমেরিকান হামলায় নিহত হন এবং বর্তমান যুদ্ধের সরাসরি অংশ নন। তবু ইরানের আঞ্চলিক সামরিক নেটওয়ার্ক বুঝতে তার গুরুত্ব এতটাই বেশি যে তাকে বাদ দিয়ে বড় ছবি দেখা কঠিন। কুদস ফোর্সের প্রধান হিসেবে সোলাইমানি ছিলেন ইরানের প্রক্সি কৌশলের স্থপতি। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ গোটা অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার এবং অপ্রচলিত যুদ্ধনীতির সঙ্গে তার নাম নিবিড়ভাবে জড়িত। তার মৃত্যু ছিল এক যুগান্তকারী ঘটনা, আর বর্তমান হামলাগুলো অনেকের চোখে সেই কৌশলেরই বিস্তৃত ও আরও গভীর সংস্করণ। এখন ইরানের সামনে কি চ্যালেঞ্জ? সব মিলিয়ে দেখা যাচ্ছে, একের পর এক হামলায় ইরানের ক্ষমতার প্রায় প্রতিটি কেন্দ্রীয় স্তর আক্রান্ত হয়েছে। সর্বোচ্চ ধর্মীয় রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা যন্ত্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রচলিত সশস্ত্র বাহিনী, রেভলিউশনারি গার্ড, সবখানেই বড় শূন্যতা তৈরি হয়েছে। এ ধরনের ক্ষতি কেবল পদ পূরণ করে সামাল দেওয়া যায় না, কারণ এসব ব্যক্তির মধ্যে বহু বছরের নেটওয়ার্ক, সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা, ব্যক্তিগত আনুগত্যের চক্র এবং আনুষ্ঠানিক ক্ষমতার বাইরের অনানুষ্ঠানিক প্রভাবও কাজ করত। দুর্বলতা নাকি আরও কঠোর প্রতিক্রিয়া? ইতিহাস বলছে, এমন হামলা অনেক সময় শাসন ব্যবস্থাকে দুর্বল করার বদলে আরও কঠোর, আরও প্রতিশোধ পরায়ণ এবং আরও গোপনীয় করে তুলতে পারে। ইরানের ক্ষেত্রেও সেই ঝুঁকি আছে।
শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতি যেমন তাৎক্ষণিক দুর্বলতা তৈরি করতে পারে, তেমনি তা রাষ্ট্রীয় প্রতিক্রিয়াকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। বিশেষ করে যদি নতুন নেতৃত্ব মনে করে টিকে থাকার একমাত্র পথ হলো আরও কড়া পাল্টা প্রতিক্রিয়া। এই কারণেই সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে শুধু নামের তালিকা হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। এগুলো আসলে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর ওপর এক বহুমাত্রিক চাপের প্রতিচ্ছবি। কে নিহত হয়েছেন সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তারা কোন প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করতেন, তাদের অনুপস্থিতি কী ধরনের ফাঁক তৈরি করছে এবং সেই ফাঁক পূরণ করতে গিয়ে ইরান এখন কোন পথে হাঁটতে পারে। বর্তমান সংঘাতে সেই উত্তরই হয়তো পরবর্তী ধাপ নির্ধারণ করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।